আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা যারা নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী, আজকের ক্লাসটি তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে একটি নতুন গ্রামার নিয়ে আলোচনা করব। আজকে আলোচনার বিষয় কমপ্লিটিং সেন্টেন্স। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কমপ্লিটিং সেন্টেন্স এর নাম আগেই শুনেছ এবং যারা নবম এবং দশম শ্রেণীতে পড়ো তারা তো শুনেই থাকবে। এর মধ্যে হয়তোবা অনেকেই এই গ্রামারটা নিজে নিজে করার চেষ্টা করেছ বা বই থেকে প্র্যাকটিস করেছ। আজকে আমি এর উপর তোমাদের ক্লাস নিব। আর যেহেতু এটা একটা বড় গ্রামার, অর্থাৎ অনেকগুলো নিয়মের ব্যাপার আছে এখানে, যার কারণে আমি কয়েকটা অংশে কমপ্লিটিং সেন্টেন্সের ক্লাস নিব। তবে খুব বেশি নিয়ম জানার দরকার নেই। আমরা ইতিমধ্যেই সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স চিনতে সক্ষম হয়েছি এবং ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এগুলোর পরিবর্তন ঘটিয়েছি। ওখানে যে সমস্ত কনজাংশনগুলো ব্যবহার করা হয়েছে সেইগুলোই মূলত আমি এই কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে আলোচনা করব। তো কমপ্লিটিং সেন্টেন্স সম্পর্কে জেনে নেওয়া যাক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে কমপ্লিটিং শব্দের অর্থ হচ্ছে সমাপ্তকরণ, আর সেন্টেন্স হচ্ছে বাক্য। তার মানে একটা অসম্পূর্ণ বাক্যকে সমাপ্ত করতে হবে, এটাই হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সের মূল কথা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এক্ষেত্রে একটা বড় ফ্রেজ দিয়ে বাক্য সমাপ্ত করা যেতে পারে, অথবা কোনো ক্লজ দিয়ে বাক্য সমাপ্ত করা যেতে পারে। এক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে, যদি কনজাংশন ব্যবহার করা হয় বা সেন্টেন্সে যদি কোনো কনজাংশন থেকে থাকে, তাহলে প্রতিটি কনজাংশনের জন্য ভিন্ন ভিন্ন নিয়ম প্রযোজ্য বা ভিন্ন ভিন্ন নিয়ম রয়েছে। সেক্ষেত্রে সেই নিয়ম অনুসরণ করেই একটা সেন্টেন্স কমপ্লিট করতে হয়। এটা সবার জন্য প্রযোজ্য এবং সবাইকেই এটা মানতে হবে। এছাড়া শাব্দিক অর্থ বা সেন্টেন্সের অর্থ এটা ব্যক্তিভেদে বা বিভিন্ন শিক্ষার্থীর মতামত বিভিন্ন রকম হতে পারে, তবে সবার নিয়মটাই কি থাকবে, এক থাকতে হবে। এবং যে নিয়ম দেয়া আছে এই নিয়মের বাইরে গিয়ে যদি কোনো সেন্টেন্স কমপ্লিট করা হয়, সেক্ষেত্রে এটা ভুল হওয়ার সম্ভাবনাই বেশি। কারণ আমরা নিয়ম মানব এবং আমরা নিয়ম মানার পরেই আমরা নিজেদের মতো করে বাক্যগুলো লিখব। সেক্ষেত্রে বাক্যটা অবশ্যই অর্থের দিক দিয়ে প্রাসঙ্গিক হতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আসা যাক আমরা কিভাবে এই কমপ্লিটিং সেন্টেন্সের উত্তর করব। পরীক্ষায় তোমাদের যে এই 5টা কমপ্লিটিং সেন্টেন্স আসবে, এটা সম্পূর্ণ থাকবে, সেটা সম্পূর্ণ করতে হবে। সেক্ষেত্রে পরীক্ষায় প্রশ্নগুলো তুলে করতে হবে এবং যে অংশটুকু তুমি সম্পূর্ণ করবে সেই অংশের নিচে আন্ডারলাইন করতে হবে। এটাই হচ্ছে প্রকৃত নিয়ম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অনেকেই শুধু পরীক্ষায় উত্তর লিখে দিয়ে চলে আসো। এটা কিন্তু খুবই এক কথায় বলা চলে গর্হিত কাজ। কারণ একজন শিক্ষার্থী হিসেবে তুমি খাতায় যথোপযুক্ত উত্তর লিখতে বাধ্য। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এগুলোকে বলা হয় মেকানিজম অফ রাইটিং। যাই হোক, আমরা আমাদের মূল আলোচনায় ফিরে আসি। একটা বিষয় মনে রাখতে হবে, যেহেতু সেন্টেন্সগুলো বেশিরভাগ সময় কমপ্লেক্স বা কম্পাউন্ড থাকবে, সেক্ষেত্রে দুই ক্লজের টেন্স বেশিরভাগ সময় কি থাকবে, এক থাকবে। যদি প্রথম ক্লজ প্রেজেন্ট হয়, দ্বিতীয় ক্লজ প্রেজেন্ট হবে। প্রথম ক্লজ পাস্ট হলে দ্বিতীয় ক্লজ পাস্ট হবে। দু একটি ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমি কমপ্লিটিং সেন্টেন্সের মূল আলোচনায় যাই। সবাই মনোযোগ সহকারে ক্লাসটি করো, আশা করি এখান থেকে উপকৃত হবা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো, আমাদের প্রথম যে নিয়মটা আমরা শিখব কমপ্লিটিং সেন্টেন্সে, এখানে আমরা দুইটা নিয়ম একসাথে শিখব, আর এটার মিনিংও
প্রায় এক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো যে ইট ইজ টাইম থাকতে পারে, অথবা আরেকটা আছে পরবর্তী নিয়মে আছে ইট ইজ হাই টাইম। এই দুইটা মনে রাখতে হবে, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম। এই দুইটার অর্থই হচ্ছে এখনই সময় বা এখনই উপযুক্ত সময়। এটার বাংলাটুকু অবশ্যই মনে রাখতে হবে। আর এ ধরনের সেন্টেন্সগুলোর আসলে অতীতকাল নির্দেশ করতে পারে, সেক্ষেত্রে আসলে অর্থটা বর্তমানেই রয়ে যায়। এক্ষেত্রে আমাদের যে চিরাচরিত নিয়ম আছে যে কোনো সেন্টেন্স যদি ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম দিয়ে শুরু হয়, তাহলে এর পরেই যদি গ্যাপ থাকে অর্থাৎ সাবজেক্ট যদি না থাকে, তাহলে টু প্লাস মেইন ভার্ব লিখতে হবে। টু প্লাস মেইন ভার্ব অর্থাৎ টু প্লাস ভার্বের বেস ফর্ম লিখবো আমরা। আর যদি সাবজেক্ট থেকে যায় বা সাবজেক্ট থাকে, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে, তাহলে অবশ্যই ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে। সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই স্ট্রাকচারটা দেখে নিই। দেখো ইট ইজ টাইমের পরে যদি গ্যাপ থাকে তাহলে টু প্লাস ভার্ব অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করবে, প্লাস এক্সটেনশন অর্থাৎ বাকি অংশ। আমরা এখানে কিছু এক্সাম্পল দিয়ে এই বিষয়টা পরিষ্কার করব তোমাদেরকে। দেখো যে প্রথমটা ছিল ইট ইজ টাইম। ইট ইজ টাইম বলতে বোঝায় এখনই উপযুক্ত সময় টু স্টার্ট দ্য ওয়ার্ক, মানে কি কাজটি করার। এখানে দেখো ইট ইজ টাইম আছে, এরপরে গ্যাপ ছিল, যার কারণে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করেছি। এবং ইট ইজ টাইম থাকলে অর্থ হয় বা অর্থের সাথে প্রাসঙ্গিক এমন ভার্ব ব্যবহার করে অর্থ কী করা যাবে, বাক্যটা কমপ্লিট করা যাবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরেকটা এক্সাম্পল দেখি। ইট ইজ টাইম টু লিভ দ্য প্লেস। ইট ইজ টাইম টু লিভ দ্য প্লেস। এখানে দেখো টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করা হয়েছে। তারপরে দেখো যে ইট ইজ টাইম ফর মি, এরকম থাকতে পারে স্টেটমেন্ট। ইট ইজ টাইম ফর মি, ইট ইজ টাইম ফর আস, ইট ইজ টাইম ফর দেম, ইট ইজ টাইম ফর হার, ইট ইজ টাইম ফর হিম, এরকম থাকতে পারে। এটার অর্থ হচ্ছে এই ফর মি, ফর আস, এটা দিয়ে একটা নির্দিষ্ট করে দেয়, যেটা কার জন্য বলছে সেটাকে নির্দিষ্ট করে দেয়া বোঝায়। এখানে বলছে যে আমার কাজটি শেষ করার এটাই উপযুক্ত সময় বা এখনই সময়। তো সেক্ষেত্রে ইট ইজ টাইমের পরে যদি ফর মি, ফর আস, ফর দেম এও থাকে, তারপরেও কিন্তু আমরা টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব, তারপরে বাকি অংশ। আশা করি এই নিয়মটা বুঝতে পেরেছো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার দেখব ইট ইজ হাই টাইম দিয়ে কীভাবে ব্যবহার করা হয়। লক্ষ্য করো, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্ক্রিনে দেখা যাচ্ছে ইট ইজ হাই টাইম, এখনই সময়, এখনই উপযুক্ত সময়। তার মানে ইট ইজ টাইম আর ইট ইজ হাই টাইম অর্থগত দিক থেকে একই প্রায়। তোমরা এরপরে দেখো স্ট্রাকচার দেখো, ইট ইজ হাই টাইম প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন। তার মানে ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট আসলে আমরা কি করব, ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করব। এক্সাম্পল দেখো, ইট ইজ হাই টাইম উই ওয়েন্ট হোম। দেখো ইট ইজ হাই টাইম আছে এবং এরপরে সাবজেক্ট কী আছে, উই আছে, যার কারণে আমরা ওয়েন্ট অর্থাৎ ভার্বের কোন ফর্ম ব্যবহার করেছি, পাস্ট ফর্ম ব্যবহার করেছি। ইট ইজ হাই টাইম উই ওয়েন্ট হোম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই নিয়মটা তোমাদের পরীক্ষায় কিন্তু খুব আসে, যার কারণে এটা খুব কেয়ারফুলি এটা শিখতে হবে। ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট আসে এবং সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতে হয়। আরেকটা নিয়ম দেখো যে ইট ইজ হাই টাইম দে আর্নড দেয়ার লিভলিহুড। এখানে ইট ইজ হাই টাইমের পরে দেখো দে আছে, দে এখানে সাবজেক্ট, তারপরে দেখো আর্ন, এর সাথে ইট ইজ যোগ করে কি করা হয়েছে, পাস্ট করে দেওয়া হয়েছে, তারপরে দেয়ার লিভলিহুড। সো এখান থেকে একটা বিষয় পরিষ্কার যে ইট ইজ টাইম আর ইট ইজ হাই টাইমের পরে যদি কোনো সাবজেক্ট না আসে তাহলে টু প্লাস ভার্ব লিখবা, আর যদি সাবজেক্ট আসে তাহলে ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করবা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর আমরা প্র্যাকটিস করব। কিছু প্র্যাকটিস দেয়া আছে, তোমরা বাসায় বসে নিয়মগুলো অনুসরণ করে বাক্যগুলো সমাপ্ত করো। দেখো প্র্যাকটিসে কী কী আছে। Practice, let's do it. It is time for us.
ইট ইজ টাইম ফর আস। তারপরে দেখো ইট ইজ টাইম ফর দেম, ইট ইজ টাইম ফর দেম। আমরা বলছিলাম আগেই ইট ইজ টাইম ফর আস হতে পারে, ফর দেম হতে পারে, ফর হার হতে পারে, ফর হিম হতে পারে। এটা বলার অর্থ হচ্ছে নির্দিষ্ট করে দেয়া কাউকে। তারপরে দেখো আরেকটা আছে ইট ইজ টাইম, তারপরে দেখো ইট ইজ হাই টাইম উই, ইট ইজ হাই টাইম উই। তারপরে হতে পারে ইট ইজ হাই টাইম দে, এরকম ব্যবহার করা যেতে পারে। তাহলে নিয়মটা আমি আবার রিপিট করছি, ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম। এগুলোর পর যদি সাবজেক্ট আসে তাহলে অবশ্যই ভার্ব পাস্ট হবে, আর সাবজেক্ট না আসলে ভার্ব প্লাস কি টু প্লাস ভার্ব হবে। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এই নিয়মটা বুঝতে পেরেছ। আমরা আরেকটা নিয়ম করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে প্রথম দুইটা নিয়মের পর আমি এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব, তোমরা স্ক্রিনে দেখো উড ইউ মাইন্ড। এটা ব্যবহার করা হয় দয়া অর্থে বা কারো কাছে কোনো কিছু অনুরোধ করা অর্থে ব্যবহার করা হয়। তো উড ইউ মাইন্ডের স্ট্রাকচারটা একটু দেখো, যে উড ইউ মাইন্ড প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে প্রশ্নবোধক চিহ্ন হবে শেষে। যে উড ইউ মাইন্ড মূলত একটা প্রশ্ন করা বোঝায়, যে তুমি যদি কিছু মনে না করো, এরকম বোঝায়। তুমি যদি কিছু মনে না করো, উড ইউ মাইন্ড। এরপরে কি লিখতে হবে, ভার্ব। এবং মাইন্ড থাকার কারণে, মাইন্ড নিজেই একটি ভার্ব, যার কারণে পরবর্তী ভার্বের সাথে অবশ্যই কী করতে হবে, আইএনজি যোগ করতে হবে, প্লাস এক্সটেনশন প্লাস দিতে হবে প্রশ্নবোধক চিহ্ন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো এক্সাম্পল, উড ইউ মাইন্ড টেকিং আ কাপ অফ টি। কিছু মনে না করলে এক কাপ চা নাও বা এক কাপ চা পান করো, এরকম বলছে। উড ইউ মাইন্ড আছে, তারপরে দেখো ভার্বের সাথে কি যোগ করেছি, আমরা আইএনজি যোগ করে বাকি অংশ দিয়ে প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি। সো উড ইউ মাইন্ড টেকিং আ কাপ অফ টি, এর অর্থ হচ্ছে তুমি কিছু মনে না করলে এক কাপ কি নাও, চা নাও, এটা বলছে, বা এক কাপ চা গ্রহণ করো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা অবশ্যই এটা মনে রাখবে যে উড ইউ মাইন্ড দ্বারা কোনো স্টেটমেন্ট শুরু হলে এরপরে যে ভার্ব আসবে সেই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়, তারপরে বাকি অংশ দিয়ে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হয়। আমরা আরেকটা এক্সাম্পল দেখব, উড ইউ মাইন্ড ওপেনিং দি ডোর। যদি তুমি কিছু মনে না করো, কিছু মনে না করলে দরজাটি খোলো, এই কথা বলছে আর কি। দেখো এখানে উড ইউ মাইন্ড আছে, তারপরে দেখো ভার্ব হচ্ছে ওপেন, তো ওপেনের সাথে কি করা হয়েছে, আইএনজি যোগ করা হয়েছে, দ্য ডোর। এই এখানে তোমাদের অবশ্যই মনে রাখতে হবে এখানে মাইন্ড নিচে একটি ভার্ব, যার কারণে আরেকটা ভার্ব আসার জন্য সেই ভার্বের সাথে আমরা কি করব, আইএনজি যোগ করব। কারণ একই সেন্টেন্সে একটা সিম্পল সেন্টেন্স যদি আমরা বলি, সেখানে একাধিক মেইন ভার্ব বসতে পারে না, যার কারণে দ্বিতীয় মেইন ভার্বের সাথে আমাদের কি করতে হয়, আইএনজি যোগ করতে হয়। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এই উড ইউ মাইন্ড দিয়ে যখন কোনো প্রশ্ন আসবে সেটা অবশ্যই সমাধান করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এখন নেক্সট নিয়ম দেখি, নেক্সট কি আছে, অ্যাজ ইফ অ্যাজ দো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে অ্যাজ ইফ অ্যাজ দো এর বাংলা অর্থ হচ্ছে যেন। অ্যাজ ইফ অ্যাজ দোর বাংলা অর্থ কি হবে, যেন। আমরা এর দুইটা নিয়ম পাব, এবং এই দুইটা নিয়মই সবাইকে মনে রাখতে হবে, কারণ পরীক্ষায় এই নিয়মটাও অনেকবার এসেছে। একটু খেয়াল করো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো স্ক্রিনে এর স্ট্রাকচার আছে, স্ট্রাকচার এ। যদি প্রেজেন্ট ইনডিফিনাইট প্লাস অ্যাজ ইফ অ্যাজ দো প্লাস পাস্ট ইনডিফিনাইট, এখানে এই কথাটার অর্থ হচ্ছে যদি অ্যাজ ইফ, যেহেতু অ্যাজ ইফ এবং অ্যাজ দো সেন্টেন্সে দুই ক্লজের মাঝে বসে, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো কোথায় বসে, দুই ক্লজের মাঝে বসে, সেক্ষেত্রে প্রথম ক্লজ যদি প্রেজেন্ট ইনডিফিনাইট বা যাই হোক, প্রথম ক্লজ যদি প্রেজেন্ট হয়, পরের ক্লজটা কী হবে, পাস্ট ইনডিফিনাইট হবে। এটা মনে রাখতে হবে যে প্রথম অংশ প্রেজেন্ট হলে পরের অংশটা কী হবে, পাস্ট ইনডিফিনাইট হবে। এবং
স্ট্রাকচার বি দেখো, পাস্ট ইনডিফিনাইট প্লাস অ্যাজ ইফ অ্যাজ দো প্লাস পাস্ট পারফেক্ট। এর অর্থ হচ্ছে যদি প্রথম ক্লজ পাস্ট ইনডিফিনাইট হয় তাহলে দ্বিতীয় ক্লজ অবশ্যই পাস্ট পারফেক্ট হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা এই যে দুইটা স্ট্রাকচার দেয়া আছে, এই দুইটা স্ট্রাকচারই কী করতে হবে, মনে রাখতে হবে। আর এখন টেন্সের গঠন তোমরা অনুসরণ করো। এখানে বলা হয়েছে অ্যাজ ইফ অ্যাজ দো এর প্রথম অংশ যদি প্রেজেন্ট হয় পরের অংশ পাস্ট করবা, প্রথম অংশ পাস্ট হলে পরের অংশ পাস্ট পারফেক্ট। আমরা এক্সাম্পল দেখি, হি টেলস দ্য স্টোরি অ্যাজ ইফ হি নিউ ইট। এখানে দেখো এই যে প্রথম অংশ হি টেলস দ্য স্টোরি অ্যাজ ইফ, এই যে প্রথম অংশে টেলস দ্য স্টোরি এইটুকু কিন্তু প্রেজেন্ট বোঝাচ্ছে, কারণ দেখো ভার্বের সাথে এর যোগ আছে। আর অ্যাজ ইফ হচ্ছে এখানে সেই কনজাংশন। পরের ক্লজটা কী হবে তাহলে, পাস্ট ইনডিফিনাইট হবে। এটার যদি তোমরা বাংলা করো তাহলে বাংলাটা এমন হবে, সে এমনভাবে গল্পটি করে যেন সে সব জানতো। এমনভাবে গল্পটি সে করছে যেন সে সব কিছু এটি জানতো, যেন সে এটি জানতো। এখানে দেখো যে প্রথম অংশ প্রথম ক্লজ কে আছে, হি টেলস দ্য স্টোরি, এবং দ্বিতীয় ক্লজ কে আছে, হি নিউ ইট। দেখো দ্বিতীয় ক্লজ কে আছে, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম আছে। সো প্রথম ক্লজ প্রেজেন্ট হলে পরের ক্লজটা কী হবে, পাস্ট ইনডিফিনাইট ব্যবহার করতে হবে। আরেকটা বিষয় মনে রাখতে হবে, যদি তোমরা এখানে বি ভার্ব ব্যবহার করো, দ্বিতীয় ক্লজে যদি কেউ বি ভার্ব ব্যবহার করো তাহলে সব ক্ষেত্রে সব পার্সনে ওয়ার ব্যবহার করতে হবে। যদি প্রথম ক্লজ প্রেজেন্ট হয় পরের ক্লজ কী করতে হবে, পাস্ট, সেক্ষেত্রে তোমরা যদি বি ভার্ব ব্যবহার করো তাহলে সব পার্সনে কী ব্যবহার করতে হবে, ওয়ার। আশা করি তোমরা আমার কথাটা বুঝতে পেরেছ। এরপরে দেখো দ্বিতীয় এক্সাম্পলটা দেখো, শি বিহেভড অ্যাজ দো শি হ্যাড নোন এভরিথিং, অর্থাৎ সে এমন ব্যবহার করছে বা করতো যেন সে সব কিছুই জানতো। এখানে দেখো বিহেভড ইডি যোগ আছে। সো প্রথম ক্লজটা কি, পাস্ট ইনডিফিনাইট, যার কারণে অ্যাজ দোর পরের ক্লজটা কি হয়েছে, পাস্ট পারফেক্ট, কারণ এখানে সাবজেক্ট প্লাস হ্যাড আছে, তারপরে ভি3 আছে। তাহলে শি বিহেভড অ্যাজ দো শি হ্যাড নোন এভরিথিং। এখানে শি হ্যাড নোন হচ্ছে, শি হ্যাড নোন এভরিথিং হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, কারণ দেখো সাবজেক্ট শি আছে, তারপরে হ্যাড আছে, তারপরে ভি3 আছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অ্যাজ ইফ এবং অ্যাজ দোর নিয়মটা বুঝতে পেরেছ। এখন তোমাদের জন্য কিছু প্র্যাকটিস রাখা হয়েছে, অর্থাৎ এখানে 5টা সেন্টেন্স আছে ইনকমপ্লিট। এটা বাড়িতে নিয়মগুলো ফলো করে, অর্থাৎ এই অ্যাজ ইফ অ্যাজ দো নিয়মটা অনুসরণ করে এইগুলো চর্চা করো, তাহলে তোমাদের এই সমস্যাগুলো আস্তে আস্তে কেটে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমত অ্যাজ ইফ এবং অ্যাজ দোর নিয়মটা মুখস্থ করো, বা যেভাবে প্র্যাকটিস করলে তোমার মনে থাকে সেভাবে মনে রাখো, তারপরে এটা অনুশীলন বা চর্চা করো। যেমন প্রথমেই দেয়া আছে হি রানস ফাস্ট, হি রানস ফাস্ট অ্যাজ দো। এখানে দেখো প্রথম অংশ কী আছে, প্রেজেন্ট টেন্সে আছে। তারপরে দেখো দে ডোনেট মানি, তারা টাকা ডোনেট করে। ডোনেট করা মানে দান করা। অ্যাজ ইফ যেন, তাহলে প্রথম অংশ কী আছে, প্রেজেন্ট আছে, পরের অংশ কী হবে, পাস্ট। তারপরে দেখো প্রথমেই গ্যাপ দেয়া আছে, অ্যাজ ইফ হি হ্যাড নোন ইট। এখানে যেহেতু আছে হি হ্যাড নোন ইট, এখানে হি হ্যাড প্লাস ভি3 থাকলে পাস্ট পারফেক্ট টেন্স হয়। সো প্রথম অ্যাজ ইফের প্রথমে কি বসবে, এখানে প্রথমে ব্যবহার করতে হবে পাস্ট ইনডিফিনাইট টেন্স। তারপরে দেখো হি স্পিক্স অ্যাজ দো,
এরপরে দেখো গ্যাপ আছে, এটা ব্যবহার করতে হবে। তারপরে এই নাম্বারে দেখো প্রথমে গ্যাপ আছে, অ্যাজ ইফ হি হ্যাড নোন অল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু একটা বাক্য ইনকমপ্লিট রাখা হবে, সেক্ষেত্রে যে কোনো অংশই কি থাকতে পারে, ইনকমপ্লিট থাকতে পারে। প্রিন্সিপাল ক্লজের অংশও ইনকমপ্লিট থাকতে পারে, সাবঅর্ডিনেট ক্লজের অংশও ইনকমপ্লিট থাকতে পারে, অর্থাৎ কনজাংশনযুক্ত অংশও ইনকমপ্লিট থাকতে পারে। আবার কনজাংশন যুক্ত বাদেও কি হতে পারে, ইনকমপ্লিট থাকতে পারে। যা ইনকমপ্লিট থাক তোমাদেরকে সেটা কমপ্লিট করতে হবে। যদি ফ্রেজের দরকার হয় তাহলে ফ্রেজ ব্যবহার করো, যদি ক্লজ দরকার হয় তাহলে ক্লজ লেখার যে নিয়ম আছে, একটা সাবজেক্ট নিতে হবে আর একটা ফাইনাইট ভার্ব নিতে হবে, এবং সর্বোপরি একটা প্রাসঙ্গিক অর্থ দাঁড় করাতে হবে। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা অ্যাজ ইফ এবং অ্যাজ দোর নিয়মটা বুঝতে পেরেছ। আমি এখন আরেকটা নিয়ম নিয়ে আলোচনা করব। তাহলে আমরা কয়টা নিয়ম শিখলাম? ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের নিয়ম শিখেছি, উড ইউ মাইন্ডের নিয়ম শিখেছি, এবং অ্যাজ ইফ অ্যাজ দোর নিয়ম শিখেছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে নেক্সট নিয়মে যাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের নেক্সট নিয়ম আছে সো দ্যাট, ইন অর্ডার দ্যাট। মূলত সো দ্যাট এবং ইন অর্ডার দ্যাট এটা হচ্ছে উদ্দেশ্য বোঝায়, যার অর্থ হচ্ছে যাতে বা যাহাতে। তার মানে সো দ্যাট এবং ইন অর্ডার দ্যাটের বাংলা অর্থ হবে যাতে বা যাহাতে। আর এই কনজাংশন দুটি উদ্দেশ্য বোঝায়। তার মানে এই কনজাংশন যে অংশে যোগ থাকবে সেই অংশটা হচ্ছে উদ্দেশ্যমূলক বাক্য, অর্থাৎ যে বাক্যে কি যে ক্লজে কি প্রকাশ করা হয়, উদ্দেশ্য প্রকাশ করা হয়। আমরা এর স্ট্রাকচারটা দেখব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এটা লক্ষ্য করো যে স্ট্রাকচার কি আছে। প্রথম ক্লজ ব্যবহার করতে হবে। এখন এই প্রথম ক্লজ হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব, প্রথম ক্লজ প্লাস সো দ্যাট অর ইন অর্ডার দ্যাট প্লাস ফার্স্ট সাবজেক্ট প্লাস ক্যান মে কুড মাইট প্লাস ভার্ব এর প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সপেনশন। এখানে আসলে যে কোনো পার্সনে কি থাকতে পারে, যে কোনো ক্লজই ইনকমপ্লিট থাকতে পারে। সেক্ষেত্রে আমাদের এই সো দ্যাট আর ইন অর্ডার দ্যাটের ব্যবহারটাই মনে রাখতে হবে যে এটা দুইটা ক্লজ দ্বারা গঠিত হবে। প্রথমে থাকবে ফার্স্ট ক্লজ, যাকে আমরা কি বলবো, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলবো, এবং পরে থাকবে সাবঅর্ডিনেট ক্লজ, যার কারণে এই ক্লজের সাথে সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট কি থাকবে, যুক্ত থাকবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই যে ক্লজগুলো আছে সেই ক্লজগুলো আমরা কিভাবে কমপ্লিট করব সেটা একটু খেয়াল করো। যে সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট এরপরে প্রথমে সাবজেক্ট ব্যবহার করতে হবে, ফার্স্ট সাবজেক্ট। তারপরে ক্যান মে কুড মাইট টেন্স অনুসারে আসবে। যদি প্রথম ক্লজে টেন্স প্রেজেন্ট হয় তাহলে ক্যান অথবা মে নিবা। যদি প্রথম ক্লজের ভার্ব ফার্স্ট হয় তাহলে কুড অথবা মাইট, তারপরে ভার্বের বেস ফর্ম প্লাস বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম যাই বলি, তারপরে এক্সটেনশন। আমরা এক্সাম্পল দেখি। দ্য বয় রিডস মোর সো দ্যাট, দ্য বয় reads more so that he can make a good result. এখানে দেখো দ্য বয় রিডস মোর একটা ক্লজ এবং হি ক্যান মেক এ গুড রেজাল্ট আর একটা ক্লজ। এই জায়গাতে রিডস যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে, যার কারণে আমার পরবর্তী ক্লজে কি ব্যবহার করেছি, ক্যান ব্যবহার করেছি। আমি আগেই বলেছি যে সো দ্যাটের পরে যে ক্লজটা আসবে সেই ক্লজে প্রথমে সাবজেক্ট নিতে হবে, সাবজেক্টটা ফার্স্ট ক্লজ থেকেই যাবে, তারপরে মডাল ভার্ব নিতে হবে, ক্যান মে কুড মাইট থেকে একটা টেন্স অনুসারে, তারপরে মেইন ভার্ব প্লাস বাকি অংশ। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এই নিয়মটা বুঝতে পেরেছ। আমরা আর একটা এক্সাম্পল দিই যে হি ওয়েন্ট টু আ শপ, সে একটা দোকানে গিয়েছিল, ইন অর্ডার দ্যাট
হি কুড সেল হার শার্ট, হি যাতে সে কি করতে পারে, সে তার শার্টটি বিক্রি করতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে স্লাইড মিস্টেক আছে একটু। এখানে যে বলছে যে হি কুড সেল হার শার্ট, এখানে হার হবে না, এখানে হিজ হবে। এখানে কি হবে, হিজ শার্ট হবে। একটা বিষয় এখানে মনে করো বা লক্ষ্য করো যে এ এবং বিতে যে সেন্টেন্সটা দেয়া আছে যে দুইটা, এখানে কিন্তু উদ্দেশ্য বোঝাচ্ছে পরের ক্লজটা। যেমন দ্য বয় রিডস মোর, এখানে এই যে অধিক পড়াশোনা করে কিসের জন্য, যাতে সে ভালো ফলাফল করতে পারে, এটা হচ্ছে তার উদ্দেশ্য। আর পরের বাক্যে দেখো, হি ওয়েন্ট টু এ শপ ইন অর্ডার দ্যাট হি কুড সেল হিজ শার্ট, এখানে সে দোকানে গিয়েছিল যাতে সে তার শার্টটি কী করতে পারে, বিক্রি করতে পারে। এইখানে দেখো যেখানে শার্ট বিক্রি করার উদ্দেশ্যে সে দোকানে গিয়েছিল, তার মানে ইন অর্ডার দ্যাট এবং সো দ্যাট এটা আসলে উদ্দেশ্য বোঝায়, যার অর্থ হচ্ছে যাতে বা যাহাতে। আর এই উদ্দেশ্য বোঝানোর কারণে এখানে মডাল ভার্ব ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়, মডাল ভার্ব। আর পরের ক্লজটা এখানে বি নাম্বারে দেখো যে প্রথম অংশ পাস্ট ছিল, যার কারণে পরের অংশ আমরা কী ব্যবহার করেছি, কুড ব্যবহার করেছি। ক্যানের পাস্ট ফর্ম হচ্ছে কুড। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ সো দ্যাট এবং ইন অর্ডার দ্যাটের নিয়ম। এখন আমরা এই নিয়মগুলো প্র্যাকটিস সেশনে প্রয়োগ করব। তাহলে দেখো প্র্যাকটিসে কী কী আছে এবং সেটা এই নিয়মগুলো সেখানে প্রয়োগ করো। দেখা যাক, লেটস সি, we eat food so that, we eat food so that, তাহলে এরপরে একটা ক্লজ তৈরি করো, যে ক্লজে কি থাকবে, সাবজেক্ট থাকবে, তারপরে ক্যান, মে, কুড, মাইট থেকে একটা থাকবে, তারপরে মেইন ভার্ব অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ। এখানে প্রথম অংশ কি আছে, প্রেজেন্ট টেন্সে আছে। সো এরপরে দেখো যে প্রথমেই কি আছে, গ্যাপ আছে, তারপরে সো দ্যাটের পরে অংশ, সো দ্যাট হি ক্যান আর্ন মোর মানি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটা বিষয় লক্ষ্য করেছো যে পরীক্ষায় কিন্তু তোমার একটা ক্লু দেয়াই থাকবে, সেটা কনজাংশন যদি সেন্টেন্সে উপস্থিত থাকে, তাহলে সেই কনজাংশন যে নিয়মে বাক্য সমাপ্ত করতে হয়, তুমি বাধ্য সেই নিয়মটা অনুসরণ করতে। এর বাইরে অনুসরণ করলে সেন্টেন্সের স্ট্রাকচার ভুল হবে এবং সেন্টেন্সটি নষ্ট হবে বা কেটে যাবে বা ভুল হবে। তাহলে এখানে দেখো প্রথমে গ্যাপ দিয়ে বলছে সো দ্যাট হি ক্যান আর্ন মোর মানি, এটাও পরবর্তী ক্লজ কি আছে, প্রেজেন্ট আছে, অর্থাৎ ক্যান আছে, যার কারণে প্রথম ক্লজও কী হবে, প্রেজেন্ট হবে। এরপর আরেকটা এক্সাম্পল দেখো যে আই সেভড সাম মানি ইন অর্ডার দ্যাট, আই সেভড সাম মানি ইন অর্ডার দ্যাট, এখানে সেভড দেখো যে আমি কিছু টাকা সঞ্চয় করেছিলাম যাতে, এরপরে দেখো এটা পাস্ট আছে, সো পরের ক্লজও কী হবে, পাস্ট হবে। আরেকটা এক্সাম্পল দেখো যে ড্যাশ ইন অর্ডার দ্যাট দে কুড সি মি পার্সোনালিটি, দে কুড সি মি পার্সোনালি, অর্থাৎ তারা আমাকে ব্যক্তিগতভাবে দেখতে পারত। এখানে ইন অর্ডার দ্যাট আছে এবং পরবর্তী ক্লজ দেখো পাস্ট হতে, সো প্রথম ক্লজ কী হবে, পাস্ট হবে। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সো দ্যাট আর ইন অর্ডার দ্যাট এই নিয়মটাও বুঝতে পেরেছো। আমি আরেকবার রিপিট করছি, এই সো দ্যাট এবং ইন অর্ডার দ্যাট এর বাংলা অর্থ হচ্ছে যাতে বা যাহাতে। আর এর পরে যে ক্লজটা ব্যবহার করা হয় তারা উদ্দেশ্য পূরণের জন্য ব্যবহার করতে হয় এবং এই ক্লজ, এই কনজাংশন দুটি দুই ক্লজের মাঝে ব্যবহার করা হয়। কনজাংশন দুটি কোথায় ব্যবহার করা হয়, দুই ক্লজের মাঝে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরও একটি নিয়ম তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটাও পরীক্ষায় খুবই আসে, সেটা হচ্ছে লিস্ট বা লেস্ট যাই বলো। এই লেস্ট শব্দের অর্থ হচ্ছে ফিয়ার বা কেয়ারফুল, অর্থাৎ ভয় বা সতর্ক, যেটা আমরা বলি পাছে ভয় হ্যাঁ এমন, বা কেউ সতর্ক হয়ে কোনো কাজ
সঠিকভাবে করা, এইটা প্রকাশ করতে আমরা আসলে লেস্ট এই শব্দটা ব্যবহার করি। এবং এই কনজাংশনটাও কোথায় বসে? দুই ক্লজের মাঝে বসে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর স্ট্রাকচারটা দেখে নেওয়া যাক। দেখো, ফার্স্ট ক্লজ প্লাস লিস্ট মানে লেস্ট প্লাস ফার্স্ট সাবজেক্ট, অর্থাৎ ফার্স্ট ক্লজে যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্ট আসবে, প্লাস শুড প্লাস ভার্ব প্লাস বাকি অংশ। শুডের পরে আমরা জানি ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম ব্যবহার করতে হয়। এক্ষেত্রে লেস্টের পরে শুড অবশ্যই ব্যবহার করতে হবে, অর্থাৎ লেস্টের পরে যে ক্লজ আসবে সেই ক্লজে শুড অবশ্যই কী করতে হবে? ব্যবহার করতে হবে। তবে কিছু কিছু ক্ষেত্রে মাইট ব্যবহার করা হয়। সেক্ষেত্রে যদি শুড এবং মাইটের মধ্যে বাছাই করতে বলা হয়, চয়েস করতে বলা হয়, সেক্ষেত্রে শুড ব্যবহার করাটাই যুক্তিযুক্ত। খুব কম ক্ষেত্রেই মাইট ব্যবহার করা হয়, তবে শুডই পারফেক্ট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে লেস্ট শব্দের অর্থ হচ্ছে এটা দ্বারা কি বোঝাবে? ভয় বা সতর্ক বোঝাবে, বা বলা হয় যে পাছে ভয় হয় এমন। তার মানে এমন একটা সিচুয়েশন থাকবে যে সিচুয়েশনের কারণে কেউ কোনো কাজ সঠিকভাবে করবে বা কোনো কাজের প্রতি কেউ সতর্ক হবে। এটার প্রকাশ করার জন্য আমরা লেস্ট শব্দটা ব্যবহার করি। এটা একটা কনজাংশন এবং এরা দুই ক্লজের মাঝে বসে। আমরা এক্সাম্পল দিয়ে বিষয়টা পরিষ্কার হতে পারবো। যেমন, হি র্যান অ্যাওয়ে, সে পালিয়ে গিয়েছিল যাতে হি শুড বি সিন। এখানে আসলে এটার অর্থটা এমন হওয়ার দরকার ছিল, তাকে যাতে দেখা না যায় সেজন্য সে কি করলো? পালিয়ে গেল। মূলত এখানে শুডের পর একটা নট ব্যবহার করতে হবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যা নইলে কিন্তু অর্থগতভাবে এটা ভুল হয়ে যাবে। যে হি র্যান অ্যাওয়ে লেস্ট হি শুড নট বি সিন, তার মানে মনে করো যে তোমাকে যাতে দেখা না যায় সেই জন্যই তুমি কি করছো? পালিয়ে যাচ্ছ। এই ক্ষেত্রে এই বাক্যটা এইভাবে লিখতে হবে যে হি র্যান অ্যাওয়ে লেস্ট হি শুড নট বি সিন, অর্থাৎ তাকে যাতে দেখা না যায় সেজন্য সে কি করছে? পালিয়ে যাচ্ছে। আমরা আরেকটা এক্সাম্পল থেকে বিষয়টা পরিষ্কার হতে পারি। রিড diligently lest you should fail in the examination, অর্থাৎ তুমি পরীক্ষায় যাতে ফেল না করো, পরীক্ষায় যাতে ব্যর্থ না হও সেজন্যই মনোযোগ সহকারে পড়ো, এই কথা বলছে। তার মানে এখানে তোমার কেন মনোযোগ সহকারে পড়তে হবে? তোমার পরীক্ষায় ফেল করার একটা কি আছে? সম্ভাবনা আছে, বা পরীক্ষায় ফেল করার ভয় আছে, যার কারণে এই যে আসন্ন বিপদ বা আসন্ন যে অ্যাংজাইটি বা উদ্বিগ্ন, এটা থেকে মুক্ত হওয়ার জন্য তুমি সতর্ক হয়ে যাচ্ছ। এটা প্রকাশ করার জন্য আমরা লেস্ট শব্দটা ব্যবহার করি। তাহলে এটার বাংলা কী হচ্ছে? রিড diligently lest you should fail in the examination, অর্থাৎ পরীক্ষায় যাতে তুমি ফেল না করো, আর পরীক্ষায় ফেল করার ভয়েই তুমি কি করছো? তুমি নিয়মিতভাবে পড়ছো, এই কথা বলছে। Another example, he walked fast lest he should reach school in time, এটা হচ্ছে তুমি যাতে সময় মতো স্কুলে যে উপস্থিত হতে পারো বা পৌঁছাতে পারো সেজন্যই তুমি কি করছো? দ্রুত হাঁটছো। তার মানে এখানে কিন্তু দ্রুত হাঁটা কিসের ভয়ে? যাতে তুমি স্কুলে ঠিক মতো বা সময় মতো পৌঁছাতে পারো। তুমি স্কুলে সময় মতো পৌঁছাতে হবে এই সতর্কতাই তুমি কি করছো? দ্রুত হাঁটছো। তার মানে আমি যে বলছিলাম যে লেস্ট শব্দের অর্থ হচ্ছে ফিয়ার বা কেয়ারফুল, এটা কিন্তু এখানে প্রমাণ হলো। তার মানে তুমি আসন্ন বিপদ বা কোনো কাজ সঠিকভাবে করার জন্য আমরা যে শব্দটা ব্যবহার করি সেইটা হচ্ছে লেস্ট, যে ফিয়ার বা কেয়ারফুল, অর্থাৎ তুমি তোমার ভয় বা উদ্বিগ্ন এটার দূর করার জন্য তুমি সঠিকভাবে কোনো কাজটা করো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এটা বুঝতে পেরেছো। আর এটার স্ট্রাকচার যেভাবে ছিল, প্রথমে ফার্স্ট ক্লজ, তারপরে লেস্ট, তারপরে সাবজেক্ট দিয়ে শুড ব্যবহার করতে হবে, এবং
এটা অবশ্যই ব্যবহার করতে হবে প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য, এইটা অবধারিত। এর বাইরে যদি তোমরা কোনো স্ট্রাকচার তৈরি করো তাহলে সেন্টেন্সটা ভুল হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এর কিছু প্র্যাকটিস সেশন দেখব। সো লেটস প্র্যাকটিস। Let's practice. He hid in the woods lest. Hide in the woods lest. তারপরে দেখো, we must take immediate action lest. We must take immediate action lest. তারপরে দেখো, ড্যাশ দেয়া, you should miss the train. You should miss the train. তাহলে এখানে লেস্ট দিয়ে আগে আরেকটা বাক্য তৈরি করতে হবে, ক্লজ তৈরি করতে হবে। তবে দেখো, we must take care lest. We must take care lest. তবে দেখো, they kept watch all night lest. They kept watch all night lest. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এটা দেখা যাচ্ছে যে লেস্ট যুক্ত কোনো স্টেটমেন্টকে কমপ্লিট করতে হলে পরে আমরা অবশ্যই ফার্স্ট ক্লজ প্লাস লেস্ট, তারপরে যদি গ্যাপ থাকে আমরা সাবজেক্ট নিব, তারপরে শুড ব্যবহার করব। আমরা ইতোমধ্যে যে নিয়মগুলো শিখেছি তা একবার রিপিট করি। প্রথমত আমরা শিখেছিলাম ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম। তারপরে শিখেছি উড ইউ মাইন্ড। তারপরে আমরা শিখেছি অ্যাজ ইফ অ্যাজ দো। তারপরে আমরা শিখেছি সো দ্যাট অর ইন অর্ডার দ্যাট। তারপরে আমরা শিখলাম লেস্ট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই নিয়মগুলো বাড়িতে দেখো, প্র্যাকটিস করো। আমরা পরবর্তীতে কম্পিটিং সেন্টেন্স নিয়ে আবার আলোচনায় আসব। ততক্ষণ পর্যন্ত সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থেকো।